This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোথায় যে এসে পড়েছেন সেটা খোকার মা বিলক্ষণ বুঝেছিলেন। ওই দিঘির ধারে ডাকাত দলের সঙ্গে খোকার ধুন্ধুমার লড়াই হয়েছিল, সে একেবারে রক্তারক্তি কাণ্ড। ছোট্ট খোকার কাছে ডাকাতরা একদম ঠান্ডা হয়ে গেছিল। ঢাকার রাস্তা, সেখানে তো খোকা ছিল না, সেখানে ধেরে খোকারা ছিল, পুলিশও ছিল, কিন্তু তাদের সকলের চোখের সামনে এক পথচারীর গলায় খাড়া ধরে টাকা ভর্তি থলে লুট করে নিয়ে গেছে ডাকাতরা। আর সেই ডাকাতির ভিডিও তুলেছেন গাড়ির ভেতর বসে থাকা এক বাংলাদেশি। খোকার মায়ের মতো ওই গাড়ির আরোহীরা হয়তো ভাবছিলেন যে কোথায় এসে পড়েছেন, আর কি ভাবছিলেন জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশিদের কপাল চাপড়াতে দেখে মনে হচ্ছে তাদের দেশটা যে ডাকাতের হাতেই পড়েছে সে ব্যাপারে তারা একদম নিশ্চিন্ত হয়ে গেছে। মুড়িগঙ্গার তীরে তারা এত জোরে দীর্ঘশ্বাস ফেলছেন যে গঙ্গার তীরে বসেও আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। খাড়া উঁচিয়ে গলা নামিয়ে দেওয়ার হুমকি, তারপর টাকা ছিনতাই করে খাড়া হাতে গটগটিয়ে তারা রাস্তা পার করে চলে যায় পুলিশের নাকের ডগা দিয়ে। পুলিশ ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকে, দেখেও যেন দেখতে না পাওয়ার ভান করে। আর বাংলাদেশ ভাবে এটা যদি ঢাকা হয় তাহলে জাহান্নাম কত দূর। ঢাকা থেকে গোপালগঞ্জের দূরত্ব 160 কিলোমিটার। সেখানকার একটা ভিডিও বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। তাতে দেখা যাচ্ছে একটা নদী, বাংলাদেশিরাই বলছেন ওটা মুড়িগঙ্গা। মুড়িগঙ্গার ওপর ফটফটিয়ে উড়ে আসছে একটা হেলিকপ্টার, তার থেকে ফেলা হচ্ছে মানুষের লাশ। আওয়ামী লীগের দাবি ওই দেহগুলো তাদের কর্মী সমর্থকদের, যারা সপ্তাহের গোড়াতে মুজিবের কবর রক্ষা করেছিলেন। ইউনূসের পেটোয়া জাতীয় নাগরিক পার্টির ঠ্যাঙাড়েদের পাল্টা ঠেঙিয়েছিলেন। বিনিময় নাকি বাংলাদেশ পুলিশ আর সেনার গুলি জুটেছিল। সেই গুলিবিদ্ধ আওয়ামী কর্মীদের লাশই নাকি গায়েব করা হচ্ছে, হেলিকপ্টারে করে এনে ফেলা হচ্ছে মুড়িগঙ্গায়। শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়েছেন, বলছেন সব বেয়াদপির একটা শেষ আছে। ইউনূসের বেয়াদপিও নাকি শেষ হতে চলেছে। বাংলাদেশটা মনে হয় যেন হায়নার কবলে পড়েছে। বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। এক দল বানিয়েছে ওই যে এনসিপি, তারা আবার সব জায়গায় যায়, এদের চাঁদাবাজি মাস্তানি। আজকে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে। প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য তার ঘরে বসে থাকার সময় নেই। সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। বেটা নয়, এখানে বেটি হবে। শেখ মুজিব কন্যা হাসিনার গলায় বাবার কথার প্রতিধ্বনি শুনে অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে কি ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। ৭১-এর ৭ই মার্চ ওই ঢাকা শহরে বিশাল জমায়েত থেকে গ্রামে গ্রামে প্রতিরোধী বাহিনী গড়ে তোলার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, শুনলেন তো? সেই ডাকেই নাকি মুক্তিযুদ্ধে গতি এসেছিল। বাংলাদেশের দিকে দিকে ওই খান সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ তীব্র থেকে তীব্রতর হয়েছিল বলে ইতিহাসের পাতায় লেখা রয়েছে। শেখ হাসিনার মুখেও তো ওই একই রকম প্রতিরোধের বার্তা শুনলাম। অনেকেই বলছেন তাহলে কি আগামী ডিসেম্বরের মধ্যেই কিছু হতে চলেছে? দেখুন, কি হবে না হবে সেটা তো পরের কথা, কিন্তু কি হয়েছে সেটা তো পরিষ্কার। 1 বছরে পরিস্থিতি অনেক বদলেছে। ইউনূস টানা ক্ষমতায় থাকায় হাসিনা বিরোধী যে হাওয়া বাংলাদেশে তৈরি হয়েছিল তা যে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, বা বলা ভালো অন্যদিকে ঘুরে গেছে, সেটা তোকে আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বরং এই 1 বছরে বাংলাদেশের মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে অনেকগুলো ক্ষেত্রে। হাসিনার সঙ্গে ইউনূসের শাসনের তুলনাটা চলে আসছে বারবার। এটা কিন্তু যখন ইউনূস দায়িত্ব নিয়েছিলেন তখন ছিল না, কিন্তু এখন হচ্ছে। এবং অনেকেই বলছেন যে তারা ওই টকের জ্বালায় পালাতে গিয়ে তেঁতুল তলায় এসে পড়েছে। মানে তাদের দেশে নাকি মাৎস্যন্যায় শুরু হয়ে গেছে। মাৎস্যন্যায় সেই ইতিহাসের পাতায় পড়েছিলেন, মনে আছে? রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে ওই পাল রাজবংশের শাসন শুরু হওয়া পর্যন্ত বাংলার রাজনীতিতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। খুন, লুঠতরাজ, জখম করা, মানে যা যা হতে পারে, হানাহানি, মারামারি, কাটাকাটি রোজকার ঘটনা ছিল। কোনো কিছুর ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। সব থেকে বড় কথা,
আইন শৃঙ্খলা বলে কোনো বস্তুই নাকি ছিল না। বাংলাদেশে এখন নাকি সেই পরিস্থিতি চলছে। সেনা বা পুলিশ তারা রাজনৈতিক সংঘর্ষ থামাতে ব্যস্ত, আর সেই সুযোগে ডাকাতরা ঢাকার রাস্তাতেও হাতে মাথা কাটছে। এবার বাংলাদেশের এই অবস্থা দেখে আপনি আমরা কি বলবো, এখন বাঁকা হাসি আসবো, ভাববো দেখো কেমন লাগে, পারবো হাসতে? দেখুন, মুর্শিদাবাদের হিংসায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জড়িত এই অভিযোগ তো বিজেপির নেতারা বারবার করেছিলেন তখনও, কিন্তু পুলিশের তদন্তে একজনও অনুপ্রবেশকারী ধরা না পড়ায়, বা বলা ভালো তদন্তে একজনও অনুপ্রবেশকারীকে অভিযুক্ত হিসেবে সামনে না আনায় বিজেপির সেই রাজনৈতিক অস্ত্র ভোঁতা হয়ে গেছিল। সেই ভোঁতা অস্ত্রই কি নতুন করে শান দিতে প্রধানমন্ত্রী বাংলার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গেলেন? ভেবে দেখুন তো। নরেন্দ্র মোদীর কথাকে তৃণমূল গুরুত্বহীন প্রমাণ করতে রাজনীতির অভিযোগ করতেই পারে, সেটা হয়তো করবেও, কিন্তু আদালতকে কি বলবে? সিবিআই আদালতের বিচারক কলকাতা পুলিশের এক প্রাক্তন অফিসার সহ 4 পুলিশ কর্মীকে তো ইতিমধ্যেই জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। কেন দিয়েছেন? 2021-এ বিধানসভা নির্বাচনের ফল যেদিন বেরিয়েছিল সেদিন বেলেঘাটায় খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। সেই খুনের তদন্তে নেমেছিল সিবিআই, কারণ পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ করেছিল ওই নিহত বিজেপি কর্মীর পরিবার। সিবিআই এর রিপোর্ট দেখে ওই পুলিশ কর্মীদের আদালত জেলে পাঠানোর নির্দেশ দিচ্ছে। সুতরাং বিজেপি তো এখন আরও জোরে জোরে বলছে যে তৃণমূলের কথাতেই ভোট পরবর্তী হিংসার প্রমাণ নষ্ট করেছিল পুলিশ। আদালত তাই পুলিশকেই জেলে পাঠানোর ব্যবস্থা করেছে, এবং সেইখান থেকেই রেস ধরে তারা আরেকবার ওই মুর্শিদাবাদের ঘটনায় পুলিশ যে শাসক দলকে অস্বস্তিতে না ফেলার চেষ্টা করছে সেই অভিযোগটাকে সাজিয়ে গুছিয়ে সামনে নিয়ে আসতে পারে, বিশেষ করে প্রধানমন্ত্রী সেই দিকটা নির্দেশ করে দেওয়ার পর। অর্থাৎ বুঝতে পারছেন, পুলিশকে আমরা যতই রাজনীতির ঊর্ধ্বে ভাবার চেষ্টা করি না কেন, ওই রাজনীতি পুলিশকে ঠিক টেনে নিচে দেখিয়ে দেবে। এবার আমরা কিভাবে দেখব, কতটা নিচে দেখব, সেটা নির্ভর করছে পুলিশ ভবিষ্যতে কিভাবে নিজেদের প্রমাণ করছে তার উপর। নারকেলডাঙ্গার ওসি সহ 3 জন গ্রেপ্তার হওয়ার পরে এই বাংলার যারা চটিচাটা এবং গুন্ডা দাঁড়িয়ে গেছেন, তোলাবাজ গুন্ডা পুলিশ, ওসিআইসিরা, এসপিরা, তাদেরকে একটা হুঁশিয়ারি দিতে চাই, আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। 57টা মার্ডার, 12,000 ইনসিডেন্টের এফআইআর, 1 লক্ষ লোককে ঘরছাড়া করা, এর হিসাব জবাব অভিজিৎকে দিয়ে শুরু হয়েছে বিশ্বজিতের লড়াইতে। আমরা এর শেষ দেখে প্রত্যেকটা কেসে থাকব। দেখুন, পুলিশ কর্মীর ব্যক্তিগত ক্রাইম সেটা একটা বিষয়, তাতে বাহিনী দায় অস্বীকার করতে পারে, কিন্তু অন ডিউটি পুলিশ কর্মীর নাম যখন ওই বিরোধী রাজনৈতিক দলের কর্মী খুনের সঙ্গে জড়িয়ে যায় তখন, আর যখন বিচারক স্বয়ং রক্ষকই ভক্ষক বলে মন্তব্য করেন তখন কিন্তু গোটা বাহিনী ওই কাঠগড়ায় দাঁড়িয়ে যায়। একটা সময় আমাদের দেশের একটা রাজ্যের এলিট পুলিশের উর্দিতে ভাড়াটে খুনির কালি লেপে দেওয়া হয়েছিল, এখানে হয়নি। তিলোত্তমা কাণ্ডের তীব্র জনরোষের পরেও সেই অভিযোগ আমাদের রাজ্য পুলিশের বিরুদ্ধে ওঠেনি। এমনকি মালদা মুর্শিদাবাদে ওয়াক অফ আগ্রাসনের সময়ও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলেও পুলিশ ক্রাইম করেছে এই অভিযোগ কেউ তুলতে পারেনি। এইখানেই একটা ব্যতিক্রম এবারের এই ঘটনাটা, এই অভিজিতের ঘটনাটা, আদালতের নির্দেশটা। এই বাহিনীর কর্তা যারা রয়েছেন তাদের কিন্তু এবার ভেবে দেখতে হবে, এত বড় অভিযোগ বাহিনীর গায়ে লেগে যাবার দায়টা ঠিক কার। সোমবারের পরে ভাবলেও চলবে, কারণ এখন তো ভাবনায় শুধুই 21শে জুলাই। আজ 21শে জুলাইয়ের মঞ্চস্থলে গিয়ে ওই নিরাপত্তা সেই জন্য খতিয়ে দেখেছেন নগরপাল মনোজ ভার্মা। 21শে জুলাই সপ্তাহের প্রথম কাজের দিন, অফিস টাইম, রেকর্ড ভিড়ে কলকাতার প্রাণকেন্দ্র অবরুদ্ধ থাকবে।
নিশ্চিতভাবেই থাকবে, সবাই বুঝে গেছেন। আর তার উপর পরের বছর ভোট, অতএব ভিড়ের সঙ্গে এক চুলো যে কম্প্রোমাইজ করা চলবে না সেটা সবাই জানেন। তাহলে কম্প্রোমাইজটা কারা করবে? আপাতত শহরের কিছু নির্দিষ্ট এলাকার স্কুলগুলো। কলকাতার নামজাদা কয়েকটা স্কুল সেদিন ইতিমধ্যেই ছুটি ঘোষণা করে দিয়ে বসে আছে। দুটো স্কুলে অনলাইন ক্লাস হবে, আর একটা স্কুলে ক্লাস বাতিল করা হয়েছে। অর্থাৎ বড়রা তারা আপাতত ব্যস্ত থাকবে, তো একটু ক্লাস করবে, ভবিষ্যতে কিভাবে প্রশ্নের উত্তরগুলো দেবে সেগুলো জানবে। সামনে ভোট আসছে, তো তাই ছোটদের ছুটি। আজকে তাহলে যদি যানজটের আশঙ্কা থাকে তাহলে কি দুর্গাপুজোর সময় সমস্ত দুর্গাপুজো বন্ধ করে দিতে হবে, যে দুর্গাপুজোর সময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসেন বলে? 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে ধর্মতলা চলো, আর সেই ধর্মতলা চলোর জন্য বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসবেন ধর্মতলায়। কলকাতা হাইকোর্ট একাধিক শর্ত আরোপ করলেও যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে, আর সেই যানজটে যাতে পড়ুয়াদের অসুবিধায় পড়তে না হয় তাই একাধিক স্কুল ছুটি ঘোষণা করে দিল ওই দিন। ডন বস্কো, ক্যালকাটা গার্লস, সেন্ট জেমস স্কুল, ডিপিএস মেগাসিটি, ডিপিএস রুবি পার্ক, অভিনব ভারতী স্কুল 21শে জুলাই বন্ধ থাকবে। বিএসএস স্কুল ও লা মার্টিনিয়া স্কুলে অনলাইনে ক্লাস হবে। সাউথ পয়েন্ট স্কুলের ক্লাস বাতিল করা হয়েছে। তো সেটা তো একটা বিরাট সমস্যা। ওরা এসে 12টা থেকে যদি ট্রাফিক আটকে দেয়, ওরা ফিরে যাওয়ার সময় ধরুন 1টা-1:30, সে সময় তো আটকে যাবে। সে ছোটো ছোটো বাচ্চারা সে বাড়ি পৌঁছবে হয়তো 5টা। তো এটা একটা ওদের পক্ষে সত্যি অসুবিধা, মা বাবার পক্ষে, বাচ্চার পক্ষে, ওদের খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম, সব কোথায় কি আটকে যাবে জানে না। তো এইসব চিন্তা ভাবনা করে দেখেছি আমাদের তো পড়াশোনার ক্ষতি হচ্ছে না, তো অনলাইন করে দিচ্ছি 1 বছর 1 দিনের জন্য। বছরে একদিন বাড়তি স্কুল বন্ধ থাকলে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে না, সেটা ঠিক, কিন্তু প্রশ্নটা নৈতিকতার। রাজনীতির সঙ্গে কেন শিক্ষাকে আপোষ করতে হবে? অতীতেও ব্রিগেড সমাবেশ হয়েছে, শহীদ মিনারে জমায়েত হয়েছে, মিটিং মিছিল হয়েছে। স্কুল বন্ধ রাখতে তো হয়নি, স্কুল বন্ধ রাখার পরিস্থিতিও তো হয়নি। প্রশ্ন তুলছেন শিক্ষাবিদ দেবাশিস সরকার। এই রাজনৈতিক লড়াইয়ের যে সংস্কৃতি, তার যা যা ইনস্ট্রুমেন্ট আছে, মিটিং হবে, মিছিল হবে, জমায়েত হবে, এগুলি ইনস্ট্রুমেন্ট 100বার কোনো পলিটিক্যাল পার্টি করবে, কিন্তু সেই পলিটিক্যাল পার্টির এই এক্সারসাইজটা করবার সময় তাকে খেয়াল রাখতে হবে যে এই সংস্কৃতি যেন, আমার রাজনৈতিক চর্চার সংস্কৃতি যেন স্কুল শিক্ষা ব্যবস্থা পাঠদানকে একদিনের জন্য বন্ধ না করে। এটা একটা ভয়ঙ্কর মানে অ্যালার্ম। তৃণমূল নেতারা স্কুল বন্ধের দায়িত্ব নিতে নারাজ। তাঁরা দোষ দিচ্ছেন সিপিএম এবং বাম সরকারকে। তাহলে সিপিএমকে ধরা উচিত, তুমি ভাই 93 21শে জুলাই গুলিটা চালিয়েছিলে কেন? এই যে বলা হচ্ছে ব্রিগেডে সমাবেশ করা হচ্ছে না কেন? ব্রিগেডে বর্ষাকালে সমাবেশ করা সম্ভব? সিপিএমকে বলা উচিত ছিল ভাই তুমি 40 বছর পরে শূন্য হয়ে যাবে, তুমি সেদিনকে কেন অ্যান্টিসিপেট করনি? তাহলে শীতকালে গুলিটা চালাতে, তাহলে ব্রিগেডে সমাবেশ করতে সুবিধা হতো, মাঠটা বেশ শুকনো থাকতো। দেখুন 1993 সালের 21শে জুলাই গুলি চালানোর জন্য যে সিপিআইএম দায়ী, এটা কিন্তু পালা বদলের 14 বছর পরেও প্রমাণিত হয়। এটা 21শে জুলাই কমিশন কোনো সিদ্ধান্তে, কোনো মীমাংসায় পৌঁছতে পারেন। তৎকালীন স্বরাষ্ট্র সচিব তিনি তো তৃণমূলে এসেছিলেন, তৃণমূলের মন্ত্রীও হয়েছিলেন, কিন্তু কিছুই তো হয়নি, কিছুই বেরোয়নি। 21শে জুলাইয়ের শহীদ হত্যার পাপ, তার মানে আইনত কারো কাঁধে দেওয়া যায়নি। তাই সিপিআইএমকে এ ব্যাপারে দোষারোপ করতে পারেন কি? শীতকালে গুলি চালালে শীতকালে ব্রিগেডে শহীদ সমাবেশ হতো, এই ধরনের মন্তব্য যুব কংগ্রেসের নিহত কর্মীদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন কিনা সেটাও তো ভেবে দেখা উচিত। তবে ঘটনা হচ্ছে যে এই বিতর্ক চলছে, চলবে, কিন্তু এইটাও তো ঘটনা যে দেখুন যেভাবে এইবার এই শহীদ সমাবেশটাকে নিয়ে, শহীদ স্মরণের সমাবেশটাকে ঘিরে আদালত তার বিভিন্ন রকম বাধা নিষেধ আরোপ করছে, যেটা অতীতে কখনো হয়নি। মানে 21শে জুলাইয়ের সমাবেশের ওপর আইনের হস্তক্ষেপ, 21শে আইন, যেভাবেই দেখেন আর কি ব্যাপারটা। কিন্তু প্রশ্ন হচ্ছে গুলি চলার জন্য যেই দোষী হোক, রাজ্যের পড়ুয়াদের তো কোনো দোষ নেই, তাহলে তারা শাস্তি পাচ্ছেন কেন? পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনে 22টা কলেজ রয়েছে।
1 মাস আগেই পরীক্ষার সূচি দেওয়া হয়েছিল। সেই মতো 21 তারিখ দুপুর 12টার থেকে 3টে পর্যন্ত পরীক্ষা ছিল। একদম 21-এর প্রাইম টাইমে পরীক্ষা। ওই সময়ই তো তুঙ্গে থাকে সভার ঝাঁজ। সভা মিস করা যাবে নাকি? তাই পরীক্ষা বাতিল। পরীক্ষাটা 25 তারিখ হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। খেয়াল করে দেখুন, যারা পরীক্ষার্থী বাচ্চা নয়, যারা পরীক্ষা দেবেন, যেখানে পরীক্ষা দেবেন সেটা ওই যাতায়াতের রাস্তায় পড়ে না, কিন্তু তাও পরীক্ষা বাতিল। স্কুলগুলোর থেকেও তার মানে এদের অবস্থা করুন। বিজ্ঞপ্তিতে কিন্তু 21শে জুলাইয়ের কথা লেখা হয়নি, লেখা হচ্ছে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ এড়ানো যায় না এরকম সমস্যা পরিস্থিতি। 21-এর সভা অ্যাভয়েড করার সাহস কর্তৃপক্ষ দেখাতে পারেনি, কিন্তু ওই জন্য পরীক্ষাটা অ্যাভয়েড করে দিয়েছে। কেন পিছলো পরীক্ষা 21শে জুলাইয়ের জন্য, এটা স্পষ্ট করে বলে দিলেই তো হতো। আর যদি তা না হয়, অন্য কারণ হয়, সেটাও তো স্পষ্টভাবে জানানো উচিত। পরীক্ষা নিয়ে তো কথা। মানুষের কাছে, ছাত্রছাত্রীদের কাছে পরীক্ষাটাই তো আলটিমেট। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যানজট হয়, তাই ছাত্রছাত্রীরাই বলছিল। এইবার কিন্তু কনফিউশনটা দূর হয়ে গেল। দেখুন, আদালতের শর্তকেই আসলে জাস্টিফাই করে দিল সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়। আদালত বলেছিল না যানজট হয়, আদালত বলেছিল যানজট হতে দেওয়া যাবে না, সেই জন্যই 8টার পর থেকে কোনো মিছিল চলবে না, যেখানে থাকবে সেখানেই থেমে যাবে। আদালত যে ঠিক কথাই বলেছে, সেটা এই সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষা বন্ধের এই যে সিদ্ধান্ত, মানে সরকারি সিদ্ধান্ত, সেটাই তো সার্টিফাই করে দিল। দেখুন, তাই এর থেকে কি মনে হচ্ছে জানেন তো, যে এই দিনটা না, এরপর থেকে সরকারি ছুটি ঘোষণা করে দিলেই খুব ভালো হয়। যানজট তো হবেই, এড়ানো তো যাবে না, কিন্তু ডিএ পাচ্ছেন, এই অবস্থায় ছুটি পেলে সরকারি কর্মীরা একটু খুশি হতেন। 2010 সালে বাম আমলে সাঁওতালি ভাষার সংরক্ষণে এই বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছিল। তার পরের বছরই ক্ষমতায় আসে তৃণমূল, আর সেই থেকে সাঁওতালি ভাষার বিশ্ববিদ্যালয়ের কম উন্নতি তো হয়নি, অনেকটাই হয়েছে। কিন্তু এটাও তো ঘটনা, কিছু পেতে গেলে তো কিছু দিতেই হবে। উন্নতির মূল্য হিসেবেই কি 21-এর ছুটি? এসে ভাই আবার এই প্রশ্নটা তুলে সরব হয়েছে, তোপ দেখেছে বিজেপিও। কিন্তু এসব বলে সত্যি বলছি কোনো লাভ নেই, জানেন তো। 21-এর ভিড়ে পরীক্ষা নিয়ে কেইবার ভাববে বলুন তো? বরং পাঠশালা যে বন্ধ হয়নি, জাস্ট একদিন ছুটি দিয়েছে, এটাই তো অনেক। যারা অ্যাপ্লাই করছিল তাদের পরীক্ষাটা যদি পরিবর্তন করে দেওয়া হয়, তাদের পক্ষে সুবিধা হবে। সেদিন একটা পসিবিলিটি আছে পাবলিক ট্রান্সপোর্ট ডিসরাপ্ট হয়ে যাওয়ার। তো আমরা কোনো রিস্ক নিলাম না, ছাত্রদের কথা ভেবে, তাদের স্বার্থের কথা ভেবে জাস্ট ওই পরীক্ষাটাকে সরিয়ে নিয়ে গিয়ে শেষে পোস্টপোন করেছি। কোনো কারণ না দেখিয়ে হঠাৎ করে বাতিল করে দেওয়া, সেটা আমরা রাজনৈতিক হিসাবেই দেখছি যে শাসক দলকে খুশি রাখার জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই ধরনের একটি পরীক্ষা হঠাৎ করে বাতিল করে দিচ্ছে। একটা সেকেন্ড সেমের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা জীবনের, সেই পরীক্ষাকে বন্ধ করে নোটিশ দিয়ে সরকারিভাবে 21শে জুলাই যাবার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন, আর বাংলার শিক্ষকরা রাস্তায় আজকে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, পুরুলিয়ার থেকে একবার একটু আপনাদের নদিয়া নিয়ে যাই। এখানে আবার বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু সেখানে না ছুটি না, ভবনই নেই তো ছুটি। কনফিউজড হচ্ছেন তো? বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কনফিউশনটা তাহলে ভাবুন। তারা একটা বিশ্ববিদ্যালয়ে পড়েন বটে, কিন্তু তার কোনো ঠিকানাই নেই। তারা কি সেই গানটা গান নাকি? আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, সলিল চৌধুরীর সুর, হেমন্ত মুখোপাধ্যায়ের গলা, আহা! এটা তাদের ওই মানে প্রত্যেক দিন যেরকম প্রার্থনা সভায় যেরকম গান গাইতে হতো না ছোটোবেলায় স্কুলে, সেরকম যদি হয়, গানটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট, একদম যথাযথ। একবার ভাবুন তো, তৃণমূলের ভোট বাক্সেও তো ঝড় ওঠে। ঝড়ের অন্যতম কারণ কি? কন্যাশ্রী। সেই কন্যাশ্রীর সাফল্যেই তো উদ্বোধন হয়েছিল এই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, অথচ ঝড় তোলা কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের কোনো ঠিকানাই নেই। 5 বছর আগে জমি অধিগ্রহণ হয়েছিল, উদ্বোধনে দেরি হয়নি, কিন্তু তারপর একটা ইটও গাঁথা হয়নি। অথচ পড়ুয়া ভর্তি, তা নিয়ে প্রচার, সব হয়েছে। যা যা হওয়ার, যেভাবে হওয়ার সেভাবেই হয়েছে। সোমবারের 21-এর সভাতেও
কন্যাশ্রী তো আলো ছড়াবে, ফ্লেক্স ব্যানারে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের কথাও লেখা থাকবে, শুধু নদিয়ার ঠিকানা ওটা কোথাও খুঁজে পাওয়া যাবে না। 2020-তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার ওই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছিলেন। জমি ভবন এগুলো যেহেতু নেই, তাই জন্য প্রাথমিকভাবে নদিয়া উইমেন্স কলেজে ক্লাস শুরু হয়েছিল। একটু তাড়াহুড়ো ছিল, কারণ সে সময় 2021-এর বিধানসভা নির্বাচনটা ছিল, তাই নির্বাচন মিটে গেছে, ফের আরেকটা নির্বাচন আসছে, কিন্তু স্থায়ী ভবন না, সেটা এখনো আসেনি। আসবে করছে, কিন্তু কোনো কারণে আসতে পারছে না আর কি। ভিসি বলেছেন, শিক্ষা দপ্তর বলেছে ফান্ড আসছে, ব্যাস আমরা নিশ্চিন্ত। ছোট্ট একটা কনফিউশন, না পুরোটা কাটলো না, একটু রয়ে গেল। নদিয়া কলেজিয়েট স্কুলে ক্লাস নেওয়া হচ্ছে আপাতত, কিন্তু কলেজিয়েটের নিজেদের ক্লাস থাকলে তখন কি হবে? কি আর হবে, ওই পড়ুয়া কন্যারা পরিযায়ী হয়ে যায় তখন। ভাবুন, সেই পরিযায়ী, আর পরিযায়ী তো বটে, কখনো এই কলেজ কখনো ওই কলেজে যদি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পড়তে যায়, তাহলে তো তাদের পরিযায়ী ছাড়া আর কিছু বলা যায় না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের মনেও কি একটা প্রশ্ন জাগছে? মানে আমার মনে হয় রাগ করবেন নাকি, ওই আশাতে প্রশ্নটা করেই ফেলি। নদিয়ার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনটাও কি ওই বোধনের আগে পুজোর উদ্বোধনের মতোই কোনো ব্যাপার? কন্যাশ্রী বিশ্বের নিজস্ব বিল্ডিং নেই, সেহেতু আমাদের এখান থেকে ডিএম সাহেব নদিয়া ডিস্ট্রিক্ট উনি এটাকে অ্যালোকেট করেছেন যে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এখানেই পড়বে। তো এই ধরনের ইউনিভার্সিটিতে আমার মনে হয় অবশ্যই একটা নিজস্ব বিল্ডিং হওয়া দরকার। তো আমাদের অনেকে বসতে অনেক অসুবিধা। ওই দুটো গ্রাউন্ড ফ্লোর আর ওপরে ফার্স্ট ফ্লোরটা তো মানে এই বাচ্চারাই ক্লাস করে, তো টিফিনের সময়টা প্রচুর চিৎকার হয়, যেটার জন্য মানে যারা জানলার দিকে বসে আমরা পারি। পিডাব্লিউডির সঙ্গে ডিএম অফিসের সঙ্গে আমি অনেকবার মিটিংও করেছি, সেক্রেটারি স্পেশাল সেক্রেটারির সঙ্গে। তো ওনারা বলেছেন যে এই আমাদের রিলিজ অফ দ্য ফান্ডটা একদমই ফাইনাল স্টেজে আছে, ইয়েট টু বি রিলিজড আর কি, মানে এই কন্ডিশনে আছে আর কি। সবই রেডি, বিল্ডিং সবই রেডি, এখন ওই ম্যান পাওয়ার যেটা সেটা দিয়ে একটু প্রবলেম হচ্ছে বলে আর কি, কিন্তু এটাও তো একটা সময় সাপেক্ষর কাজ, তাই জন্যই আর কি একটু সময় লাগছে। গভর্নমেন্ট কলেজের সম্পত্তি তারা বিশ্ববিদ্যালয়কে দিয়েছেন, এমন কাগজপত্রও নেই। ফলে কোনো সময় দেখি যে কৃষ্ণনগর উইমেন্স কলেজে হয়, কোনো সময় নিয়ে গিয়ে কৃষ্ণনগর এবি হাই স্কুলে গিয়ে এসব করে। কথায় বলা যায় একেবারেই অন্ধকারে, একেবারে ভাওতা। এরকম অনেক প্রকল্পই আমাদের জেলাতে বিষবাও জলে আছে, ভাওতা ছাড়া এগুলো কিছু না। দেখুন, যাই হোক, আশায় বাঁচে চাষা, তো আমরা ওই শুনেছি ফান্ড আসছে যখন নিশ্চয়ই আসবে, কিন্তু আমাদের কাছে এই খবর থাকলেও ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কিন্তু এই 21শে জুলাই উপলক্ষে শিক্ষায় তালা পড়ার খবরটা ছিল না, জানেন তো। নাহলে গতকাল ওই দুর্গাপুরে তিনি ট্রিপল অ্যাটাক করেছেন ডবল অ্যাটাক, দুর্নীতি আর অপরাধের অভিযোগ তুলেছেন, কিন্তু শিক্ষাক্ষেত্রে রাজনীতির অভিযোগটা তোলেন। युवाओं की शिक्षा और कौशल के साथ जो कुछ यहाँ हो रहा है वो और ज्यादा चिंता बढ़ाने वाला है। प्राइमरी एजुकेशन हो या फिर हायर एजुकेशन, सबको बर्बाद किया जा रहा है। टीएमसी यहां के एजुकेशन सिस्टम पर करप्शन और क्राइम का डबल अटैक कर रही है। দেখুন, মোদী শিক্ষায় করাপশন বা দুর্নীতি বলতে ওই নিয়োগ দুর্নীতিকে বুঝিয়েছেন, আর শিক্ষাঙ্গনে ক্রাইম বা অপরাধ বোঝাতে ওই আরজি করের ডাক্তার ছাত্রীর নির্মম হত্যা বা কসবা ল কলেজে আইনের ছাত্রীর গণধর্ষণকে বুঝিয়েছেন। আরজি করের দায় যদিও বা ধোঁয়াশায় ঢেকে দেওয়া যায়, কসবা ল কলেজের ঘটনাটা তৃণমূল ছাত্র পরিষদ কোনোভাবে দায় এড়াতে পারবে না। ইনফ্যাক্ট এটা তারাও তাদের কাজ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে দায়টা তারা এড়াচ্ছেন না। তাই মনোজিৎ মিশ্রের মতো পচা আলুকে কিছুতেই আর ছাত্র সংগঠনে রাখতে রাজি নয় তৃণমূল। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর তার আগে প্রত্যেক কলেজ ইউনিট থেকে খারাপ আলু বের করে দেওয়ার নির্দেশ হয়েছে।
বছরের শেষে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে, এটা ধরে নিয়েই সংগঠন গোছাচ্ছে টিএমসিপি। মানে 2013 সালের 12ই ফেব্রুয়ারি ওই গার্ডেন রিচে হরিমোহন ঘোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে যে সংঘর্ষ হয়েছিল, তাতে সেই যে পুলিশ কর্মী তাপস চৌধুরী মারা গেছিলেন, মনে আছে আপনাদের? তারপর থেকেই তো রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছিল। 12 বছরের বেশি সময় পার হয়ে গেছে। এতদিন পর আবার ছাত্র ভোটের তোড়জোড় কেন, তাও আবার বিধানসভা নির্বাচনের আগে? অনেকগুলো কারণ। প্রথমত 28শে আগস্টের আগে কলেজে কলেজে ছাত্র ইউনিট তৈরি করে নেওয়া হবে। তাতে সভাপতি হিসেবে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে মহিলাদের সামনে এনে কসবা ল কলেজের লজ্জা ঢাকতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর এটা জিনিসও পরিষ্কার হয়ে যাচ্ছে, জানেন তো, যেভাবে মানে চারপাশে বিভিন্ন কলেজ ইউনিটে এই প্রাক্তন ছাত্রদের বা সভাপতিদের সে বিভিন্ন কীর্তিকলাপ সামনে এসছে, তাতে ছেলেদের ওপর আর ভরসা রাখতে পারছেন না তৃণমূল ছাত্র পরিষদ কর্তৃপক্ষ। ভাবছেন একজনকে সরিয়ে আরেকজনকে আনলে সেও যদি আরেক রকম কাজ করে, এবার তারপর তো ভোটের একদম দোরগোড়া এসে যাবে, আর কিছু করার থাকবে না। তার থেকে ওই না রায়গা বাঁশ না বাজেগি বাঁশরি সরিয়ে দাও, মেয়েদের নিয়ে এসো। এইটা গোটা রাজ্যের কাছে একটা ভালো বিজ্ঞাপন হবে মহিলাদের তৃণমূল কতটা সম্মান করে, কতটা উঁচু নচড়ে দেখে, সেইটা বুঝিয়ে দেওয়ার। আর তাছাড়া বিধানসভা নির্বাচনের আগে একটা মিনি ভোট করে সাংগঠনিক শক্তিটা যাচাই করে নেওয়া যাবে। যদি ছাত্র সংসদ নির্বাচন ওই পঞ্চায়েত ভোটের মতো না হয়, তাহলে তো জনমত যাচাইও হয়ে যাবে খানিকটা। ইয়াং ব্রিগেড অনেকেই নতুন ভোটার হবেন, তারা কি চাইছেন এগুলো তো বোঝা যাবে। দেখুন, বিধানসভা নির্বাচনে কোন ছাত্রদের কাজে লাগানো যাবে, কার সাংগঠনিক দক্ষতা বেশি, কে কতটা অ্যাক্টিভ, এইটাও তারা হোমওয়ার্কটা করে নিতে পারবেন। পাশাপাশি বিধানসভা নির্বাচনের সম্ভাব্য তরুণ প্রার্থীরাও এই ছাত্র ভোট থেকে উঠে আসতে পারেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, জয় সম্পর্কে নিশ্চিত না হলে কোনো শাসক দলই তো 12 বছর পর ছাত্র ভোটের আয়োজন করায় না। তাই তৃণমূল জয় সম্পর্কে নিশ্চিত হয়েই ভোটে যাচ্ছে। এবং এটা মানে এই জয় নিশ্চিত হওয়া মানে কি, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অপরাজেয় ভাবমূর্তিটাই আরেকবার এই ছাত্র সংসদ নির্বাচনগুলো মানুষের মনের সামনে তুলে ধরবে, মনের ওপর তার প্রভাব পড়বে। এবং পাশাপাশি নিজেদের হোমওয়ার্কগুলো সেরে নেওয়া যাবে। মানে রথ দেখা কলা বেচা দুটো একসঙ্গে হয়ে যাবে বলেই এই 12 বছর পর ফের একবার ছাত্র সংসদ নির্বাচনের ঘণ্টা বেজেছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই নির্বাচনের বিউগল বাজতে পারে আমাদের গোটা বাংলায়। তার কারণ ছাত্র ভোটের জন্য সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে টিএমসিপি। 28শে আগস্টের মধ্যে সব কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নতুন ইউনিট তৈরি করে ফেলা হবে। ফার্স্ট অথবা সেকেন্ড ইয়ারের পড়ুয়ারাই কলেজের ছাত্র ইউনিটের সভাপতি হবেন, তৃতীয় বর্ষের পড়ুয়ারা হবেন না। ছাত্র ইউনিটের সভাপতি হিসেবে ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রত্যেক জেলায় একজন করে রাজ্য কমিটির পর্যবেক্ষক নিয়োগ করা হবে। ক্যামাক স্ট্রিটের অফিসে ইতিমধ্যেই টিএমসিপি স্ট্যাটাস রিপোর্ট পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ছাত্র শাখার কাছ থেকে জেলাওয়ারি রিপোর্ট নেওয়া হয়েছে এবং সেই জেলাওয়ারি রিপোর্টে টিএমসিপি উল্লেখ করেছে যে তারা নির্বাচনের জন্য তৈরি। সব ঠিক থাকলে হয়তো পুজোর পরেই ছাত্র ভোট হওয়ার সম্ভাবনা। সংগঠনের প্রধান হিসেবে বলতে পারেন আমি একটু বেশি খুশি, কারণ আমি বারবার বলতাম যে ইউনিয়ন রুম কেন্দ্রিক রাজনীতি নয়, যতটা বেশি কলেজে ছাত্রছাত্রীর মধ্যে থেকে কমন রুম ক্যান্টিনের মধ্যে থেকে যদি রাজনীতি হয়, সেটাতে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয়। অধিকাংশ কলেজ মানলেও 2-4টা কলেজ তো এমন ছিল যারা একটু ইউনিয়ন রুম বসেই সময়টা কাটাতো, তো তাদের ক্ষেত্রে আরও বেশি হবে, আরও বেশি তারা ছাত্রছাত্রীদের কাছে যাবে। কেন রাজনীতির ক্ষেত্রে বলুন, ছাত্র রাজনীতির ক্ষেত্রে বলুন, জনসংযোগই কিন্তু একমাত্র পথ। এবং এই ছাত্র ভোটে একেবারে নতুন একটা ইউনিট নিয়ে নতুন মুখকে সামনে রেখে এগোতে চাইছে টিএমসিপি। তাই কলেজে কলেজে মনোজিৎ মিশ্রের মতন অভিযুক্তদের সরিয়ে নতুন ইউনিট তৈরি করা হচ্ছে, যে ইউনিটের নেতৃত্ব দেবে ছাত্রীরা। নির্বাচন ঘোষণা হলে ছাত্রছাত্রীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে, নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ক্যাম্পাস থেকে এই সমস্ত ক্রিমিনাল, এই সমস্ত তৃণমূলের মাতব্বর এবং ক্রিমিনালদের আশ্রয়দাতাদের ক্যাম্পাস থেকে সরিয়ে কোনো ছাত্র ভর্তি হবে না।
নির্বাচন হবে জানি, কাগজে কলমে নির্বাচন করে দেখিয়ে দিয়ে ইউনিয়ন রুমগুলোতে আবার তাণ্ডব শুরু হয়ে যাবে। যেটা ইলিগালি হচ্ছিল আবার সেটা লিগালি করবার চেষ্টা করবে। দেখুন, এখন বিজেপি নেতা হলেও শঙ্কুদেব পণ্ডা তো একসময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিলেন, সুতরাং তিনি ভালোই বলতে পারবেন যে এ রাজ্যে ওই ছাত্র নির্বাচনটা ঠিক কীরকম হয়। যেমন বর্ধমানের জামালপুরে প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ বলেছেন নিরপেক্ষ ভোট হলে তৃণমূলের জামালপুরে নাকি জেতা অসম্ভব। কি কেলেঙ্কারি কথা বলুন তো। সুরেকালনা এলাকায় 21শে জুলাইয়ের একটা প্রস্তুতি সভা চলছিল, সেখানেই প্রদীপ পাল বলে বসেন যে কিভাবে তৃণমূল ভোটে জিতেছে সেটা খোলসা করলাম না। আর বাকি রাখলেন কি খোলসা করতে? আসলে তার রাগ হচ্ছে জামালপুর ব্লকের তৃণমূল সভাপতি মেহমুদ খানের বিরুদ্ধে, কিন্তু সেই রাগই আবার বিরোধীদের জন্য অনুরাগ হয়ে গেছে, কারণ এরকম সহজ সরল স্বীকারোক্তি বা কনফেশন সোজা কথায় খুব একটা তো দেখা যায় না। জামালপুরে যারা রাজনীতি করেছে, জীবন বাজি দিয়ে রিস্ক নিয়ে যারা রাজনীতি করেছে, তারা জামালপুরে কোনো অঞ্চলেই জামালপুরে তার নেতৃত্ব নেই। আজকে যারা জামালপুরের নেতৃত্ব আছে, সেই নেতৃত্বকে যদি ভোট দেওয়া হয়, যদি নিরপেক্ষ ভোট হয়, জামালপুরের নির্বাচনে জেতা অসম্ভব। কিন্তু জিতছে কিভাবে আপনারা জানেন না। জিততে হয় সেই ব্যাপারটা আমি এখানে বিস্তারিত বলছি না। যদি সঠিক প্রশাসনে ভোট হয়, আজকে কিন্তু জামালপুরে আমাদের যে তৃণমূলের জেতা পক্ষে খুবই অসম্ভব আছে। শুধুমাত্র ভোট লুট করে যে তারা এখনো সরকারে টিকে আছে, তারা খোদ এখন তৃণমূলের লোকরা স্বীকার করে নিচ্ছে। সুতরাং শুধু জামালপুরের ঘটনা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একই চেহারা। যদি সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই রাজনৈতিক পালাবদল হতে বাধ্য, এবং এই তোলামূল সরকার, এই দুর্নীতিপরায়ণ সরকার, এই ধর্ষকের সরকার উল্টাতে বাধ্য। তারা তো ঠিক কথাই বলেছে। এই কথাই তো আমরা এতদিন বলে আসছিলাম যে প্রকৃত ভোট হলে তৃণমূল জিততে পারবে না। তৃণমূল বুথে ছাপ্পা মারে, তোলাবাজির টাকা দিয়ে লুম্পেন গুন্ডাদের দিয়ে ভোট করায়, মানুষকে বুথে ঢুকতে দেয় না। তারপরেও যদি কোনো মানুষ ভোট দেয়, কোথাও ভোট হয়, তারা বুথ কেন্দ্র থেকে কাউন্টিং হলে গিয়ে সেই ভোট লুট করে। তারা আবার বড় বড় কথা বলে, তাদের কথা কে শুনবে? দুটো দলই তো ঠান্ডা ঘরে চলে গেছে, কোনো নেতৃত্বও নেই, নেতাও নেই। তো সুতরাং ওদের কথা বলে কোনো লাভ নেই। আর যিনি বলছে তার কথা দল নিশ্চয়ই, উনি যদি দলের সঙ্গে যুক্ত থাকেন, দল নিশ্চয়ই ওনার কাছে জানতে চাইবেন উনি কি বলতে চাইছে। তবে পুরো কথাটা মিথ্যা, দল যথেষ্ট শক্তিশালী ওই এলাকায়। শুনলেন তো, সার সত্য সার কথাটা এই লাস্টে তৃণমূল নেতা বলে দিলেন, সোজা সবটা বুঝিয়ে দিলেন যে বিরোধীই তো নেই, সুতরাং তারা যা করবেন তাতেই জিতবেন। আসলে তৃণমূলের কোনো কর্মসূচি হলেই না এই ধরনের কোন্দলগুলো বেরিয়ে আসে। ওই যতই বিরোধীরা একটু খুশি টুসি হন, কিন্তু ওই পর্যন্তই। বরং এটাই হচ্ছে স্বাভাবিক, কারণ কংগ্রেসি ঘরানার দল তো এইসব নিয়েই চলে আর কি। বিরোধীরা ভাবে উশৃঙ্খলতা, কিন্তু দলের তরফে বলা হয় বাক স্বাধীনতা। আপাতত এই বাক স্বাধীনতাটাকেই ইস্যু করেছে তৃণমূল। এখানে বাক স্বাধীনতা মানে বাংলা ভাষা বলার স্বাধীনতা। ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি হিসেবে সন্দেহ করা হচ্ছে, বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে, প্রত্যর্পণ করা হচ্ছে। বেশ কিছু ভারতীয় নাগরিককে এইভাবে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে ফেরত আনা হয়েছে। এখনও অনেকে চলে গেছেন, ফেরত আনা যায়নি এই বলে সন্দেহ করা হচ্ছে। এগুলোই তো তাদের অভিযোগ। দিল্লির জয়হিন্দ কলোনিতে তৃণমূল সাংসদরা ওই জন্য ধর্নায় বসেছিলেন। 2021-এ নো ভোট টু বিজেপি প্রচার যিনি চালিয়েছিলেন, সেই সাংসদ সামিরুল ইসলাম নতুন অভিযান শুরু করেছেন। নিপীড়িত বাঙালি পরিযায়ী শ্রমিকদের ভিডিও পোস্ট করে তিনি নিয়মিত মোদী সরকারকে নিশানা করে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও পথে নেমেছেন। তৃণমূলের একটা সাজ রব এই পরিযায়ী শ্রমিকদের কেন্দ্র করে, তাদের হেনস্থাকে কেন্দ্র করে, বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের কেন্দ্র করে। আর ঠিক এর বিপরীত পরিস্থিতি অসমে। সেখানে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উৎখাত করতে বদ্ধপরিকর। অসমের বাংলাভাষীদের সমর্থন জানিয়ে এখানে যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যখন তিনি বলছেন যে অসমে মাতৃভাষার ভিত্তিতে বিজেপি সরকার বৈষম্য তৈরি করছে, তখন
মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়াতেই জবাব দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি উল্টে বলেছেন যে অসম সরকারের লড়াই অসম বাসিন্দাদের বিরুদ্ধে নয়, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। অসমের মানুষ নিজেদের ভূমি রক্ষার চেষ্টা করছেন। এই কথাটাই তো প্রধানমন্ত্রীও এখানে এসে বলে গেছিলেন। তাদের লড়াই থামবে না এবং সেটা অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি তাদের বিরুদ্ধে, ভারতীয়দের বিরুদ্ধে না। সব এক লাইনে চলছে পুরো ব্যাপারটা। হিমন্তের অভিযোগ যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই নিয়ে রাজনীতি করছেন। আসলে রাজনীতি দুজনেই করছেন, নিজের নিজের রাজ্যের সমীকরণ মাথায় রেখে রাজনীতিটা করছেন। ফারাক শুধু এইটুকুনি। ঘটনাচক্রে দার্জিলিংয়ের রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিমন্ত বিশ্ব শর্মা রাজনীতি করতে বসেছিলেন বলেই তো অভিযোগ উঠেছিল, কিন্তু সে ছিল অন্য দিন, অন্য অঙ্ক। এখন সময় আর সমীকরণ দুটোই বদলে গেছে। তাদের এই ন্যারেটিভটা আমাদের উপরে তারা বর্তানোর চেষ্টা করছে যে আমরা যেন অনুপ্রবেশকারীদের নিয়ে সংসার করছি, আমরা তাদের নিয়ে সংসার করছি। আমরা তো চাই না অনুপ্রবেশ, আপনারা রুখছেন না কেন? সেটা আসামি হোক আর এইখানেই হোক। সুতরাং এই যে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এবং তারপরে হিমন্ত বিশ্ব শর্মা লিখছেন, এটাতেই বোঝা গেল যে তিনি যে ন্যারেটিভটা ছাড়ার চেষ্টা, তৈরি করার চেষ্টা করেছেন, বাংলার মানুষ সেটা বুঝে গেছে। হেমন্ত বিশ্ব শর্মা তার টুইটে পরিষ্কার হয়ে বলে দিয়েছে তৃণমূল কংগ্রেস তার কথাকে অপভ্রংশ করে চালানোর চেষ্টা করছে। যারা ভারতীয় নাগরিক তাদের কোনো চিন্তার কারণ নেই, যারা বাংলাদেশ থেকে এসছে, যারা অনুপ্রবেশকারী মুসলিম, তাদের যেতে হবে। হিন্দুরা এলে পরে তারা সিএতে অ্যাপ্লাই করবে 14 সালের আগে যদি এসে থাকে, কোনো অসুবিধা নেই, তারা ভারতবর্ষে আরামসে থাকবে। কারণ ভারতবর্ষের দায়িত্ব, নৈতিক দায়িত্ব গান্ধীজি বলে গেছে, সেটাকে আমরা অবহেলা করতে পারি না। তৃণমূল গান্ধীজিকে অবহেলা করতে পারে, তা বলা কথা। দেখো, দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর ঝগড়া সেটা ভারতীয় রাজনীতিতে কিন্তু বিরল নয়। কাবেরী জলবন্টন নিয়ে তামিলনাড়ু আর কর্ণাটকের মুখ্যমন্ত্রীদের মধ্যে যুগে যুগে ঝগড়া হয়েছে। সেচের জল নিয়ে পাঞ্জাব হরিয়ানার মধ্যে ঝগড়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের ঝগড়া, সেরকম ঘটনা কিন্তু খুব বেশি মনে পড়ছে না। এবার দেখার বিষয় যে এই বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিষয় নিয়ে জাতীয় স্তরে তৃণমূল ঐক্য গড়ে তুলতে পারে কিনা। কারণ এখানে আর কোনো রাজ্যের আর কোনো ভাষাভাষী লোকেরা নয়, শুধুমাত্র বাংলাদেশি সন্দেহে বাঙালিরাই হেনস্থার শিকার হচ্ছেন। রাহুল গান্ধী, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে, শরদ পাওয়ারদের এই ইস্যুতে কি পাশে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? বড় প্রশ্ন কিন্তু, এবং এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ কিংবা নায়ে হবে না, কারণ উত্তরটা জটিল। কারণ শুধু বিজেপি শাসিত রাজ্যেই তো নয়, ডিএমকে শাসিত তামিলনাড়ুতেও তো ওই বাংলা বলার জন্য বাঙালি শ্রমিকদের মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে। আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের জেলে পোড়া হয়েছে। সুতরাং বাঙালি অস্মিতা জাগিয়ে তুলতে বাঙালি হেনস্থার ইস্যুতে বিজেপিকে দোষারোপ করা হচ্ছে, কারণ বুদ্ধিমানের রাজনীতি সেটাই। বাস্তব পরিস্থিতি তো আলাদা। বাস্তব পরিস্থিতিটা হচ্ছে যে গোটা দেশেই বাঙালি গরিব মানুষকে সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে। কবে মেরেছে তোমাকে? মঙ্গলবার, এই গত মঙ্গলবার। কি বললো তোমাকে? কোনো কিছু বলেনি, সেই ইট চালাচালি মারা। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন চলছে, বাংলাদেশি বলে দাগিয়ে অনেককে পুশব্যাক করা হয়েছে। এই অভিযোগ বারে বারে তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে সমস্ত রাজ্যে ইন্ডিয়া জোটের শরিক দলের সরকার, সেখানে কি সুখে রয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা? প্রশ্নটা জোরালোভাবেই উঠছে সুজন শেখের বক্তব্য শোনার পর। মুর্শিদাবাদের গুধিয়া গ্রামের ওই যুবকের দাবি, তামিলনাড়ুর চেন্নাইতে কাজে গিয়ে তিনি এবং তাঁর সঙ্গীরা আক্রান্ত হয়েছেন। বাংলায় কথা বলার জন্য মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। তামিলনাড়ুতে এখন স্ট্যালিনের দল ডিএমকের সরকার, তৃণমূলের মতো তারাও ইন্ডিয়া জোটের শরিক। তাহলে কেন সেখানে আক্রান্ত হলেন পরিযায়ী শ্রমিকরা?
6:30 লাগায় ফোন করছে যে আপা আমাকে মারা ফেললে। এবার মারা ফেললে বলে একটা ছেলে ফোন করছে, তো বললো যে কেউ আছিস তো? তো বলছে যে না, এসমাইল নিয়ে চলে গেছে ওর হসপিটাল, তারা রানীতলা ছিল। ছেলে ঘরে ফিরেছে বলে কিছুটা চিন্তামুক্ত আসাদুল, কিন্তু উদ্বেগ কাটেনি মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর পঞ্চায়েতের জাকির, রায়হান, কুরবার, মুক্তারদের পরিবারের। তাদের দাবি, পাঞ্জাবের লুধিয়ানায় মুরগির খামারে কাজ করতে যাওয়া ওই 6 শ্রমিককে পুলিশ গ্রেফতার করে জেলে পুরেছে। গত 2রা জুলাই থেকে ওই পরিযায়ী শ্রমিকরা জেলবন্দি বলে সূত্রের খবর। পাঞ্জাবে খাটতে গেছিল, আচ্ছা, তারপরে ওখানে ধরে গেছে, জেলে করেছে, মারধর খেয়েছে। গ্রামের মানুষও মেরেছে, পুলিশও মেরেছে। কেন বাইরে মানুষ এদিকে কাজ করতে আসছে না? সরকারের কাছে আবেদন করছি যে আমার ছেলেকে যেন আমি ফিরিয়ে চাই, সরকার আমার করুক, সাহায্য করুক। পাঞ্জাবে এখন আম আদমি পার্টির সরকার। স্ট্যালিনের দল ডিএমকের মতো অরবিন্দ কেজরিওয়ালের দলও ইন্ডিয়া জোটেরই শরিক। তাই বিজেপির প্রশ্ন, তৃণমূল কি এবার জোট শরিকদের নিয়েও মুখ খুলবে? আমরা এই বিষয়টাও চেন্নাই সরকার, তামিলনাড়ু সরকারের সঙ্গে কথা বলে নেব। এই ন্যারেটিভটা সারা ভারতবর্ষে চলতে পারে না, এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি চলছে পুরোদমে, চলছে তৃণমূল বিজেপি সংঘাত। কিন্তু ইন্ডিয়া জোটের শরিক সরকার রয়েছে এমন রাজ্যে কাজে গিয়েও যে বাংলার পরিযায়ী শ্রমিকরা সুখে আছেন, এমনটা আদৌ বলা যাচ্ছে কি? দেখুন, ইন্ডিয়া ঐক্যের ভার্চুয়াল বৈঠকে আজ তৃণমূলের তরফে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার ইস্যুটা তিনি কি তুলেছিলেন? তার থেকে বড় প্রশ্ন, রাহুল গান্ধীর এই ইস্যুটা আদৌ কি পছন্দ হবে? সোজা কথার উত্তর হচ্ছে না। পহেলগাম হত্যাকাণ্ড, অপারেশন সিঁদুর আর প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, এই 3টে বিষয়কে হাতিয়ার করেই তো বাদল অধিবেশনে সরকারকে কোণঠাসা করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠকে। তার মাঝখানে এটা কখনো ঢুকতে পারে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করে অনড় অবস্থান নেমে বিরোধীরা, এটাই তো ঠিক হয়েছে। চীন, পাকিস্তানের পাশাপাশি গাজা নিয়ে ভারত সরকারের অবস্থান প্রসঙ্গে বিদেশ নীতি নিয়েও আলোচনা চাইবে বিরোধী বেঞ্চ। রাহুল গান্ধীর পছন্দের রসত্ব আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুগিয়ে দিয়েছেন। 22তম বার তিনি ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর দাবি জুড়েছেন, আর তার সঙ্গে জুড়ে দিয়েছেন এই সামরিক সংঘাতে নাকি 5টা বিমান ধ্বংস হয়েছে। দেখুন, অপারেশন সিঁদুরের পর থেকে বারবার কিন্তু রাহুল গান্ধী এই ধরনেরই দাবি জানিয়ে আসছিলেন। ভারতের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে রাহুল গান্ধীর টার্গেট হচ্ছে ওই রাফাল ফাইটার জেট, কারণ এই বিমানের কেনা বেচায় তিনি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, চৌকিদার চোর হয় বলেছিলেন। সেটা ভোটের বাজারে ধোপে টেকেনি, কিন্তু মনের মধ্যে তো বিষয়টা খচখচ করছিল। ডোনাল্ড ট্রাম্প এই বিমান ধ্বংসের কথা বলার পরে কংগ্রেস সংসদে সরকারের তরফে হিসেব নিকেশ নিশ্চিতভাবেই দাবি করবে। বিরোধীদের প্রশ্নের কি জবাব দেওয়া হবে সেটা ঠিক করতেই সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা ওই সেনাবাহিনীর সাথে আলোচনা করে তৈরি হচ্ছেন বলে দিল্লি থেকে খবর পাচ্ছি। আর কে তৈরি হচ্ছেন? বিজেপির নিশিকান্ত দুবে। ঝাড়খণ্ডের সাংসদ নিশ্চিতভাবেই অভিযোগ করবেন যে ভারতের সংসদকে বাইরের থেকে, মানে বিদেশ থেকে রিমোট কন্ট্রোলে অচল করার চেষ্টা হচ্ছে। অতীতে জর্জ সোরস, ইউএসএইড বা হিন্ডেনবার্গ রিসার্চের নাম যখন উঠে এসেছিল তখনও তো এই অভিযোগই করেছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে, ট্রাম্প আসার পর সেই অভিযোগগুলোর সমর্থনে প্রমাণ মিলেছে। কিন্তু এবার ট্রাম্পই বিমান ধ্বংসের কথা বলেছেন, যদিও কোন দেশের বিমান ধ্বংস হয়েছে সেটা বলেননি। আর সেটাই রাহুল গান্ধীর হাতিয়ার। এবং নিশিকান্ত দুবে যেমন অভিযোগ করেন যে ফের একটা সংসদীয় অধিবেশনের আগে বিদেশ থেকে ইস্যু তৈরি করে দেওয়া হলো, মানে ডিপ স্টেট, আমেরিকার ওপেন সিক্রেট এবং মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সুবাদে ডোনাল্ড ট্রাম্প তার অংশ, সেটা আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়ে গেলেন। কিন্তু মোদিকে বন্ধু বলে সম্বোধন করা ট্রাম্পের সঙ্গে রাহুল গান্ধীকে কি এক্ষেত্রে জুড়ে দিতে পারবে বিজেপি? সুতরাং আবার একটা কনফিউশন।
রাজনীতি সেটা শুধু মায়া আর বিভ্রান্তিময়।